জংকুকের প্রবল ধাক্কায় আমি মেঝেতে ছিটকে পড়ি। আমি ভয়ে একটু একটু করে পেঁচোতে থাকি। জংকুক ধীরে ধীরে সামনে এগিয়ে আসে, ওর মুখে হিংস্রতা, বাঁকা হাসি। আমি নিজের জীবন বাঁচাতে কাকুরিতি মিনতি করে যাচ্ছি। হঠাৎ জংকুক যা করলো তা আমার আসমান জমিন এক হয়ে গেল। বিষয়টা তাকিয়ে রইলাম ওর দিকে। আমার নাম কিম তাই হং। ফ্যামিলি বলতে কেউ নেই। মামা মামির কাছে মানুষ হয়েছে। ছোটোবেলায় কারো অ্যাক্সিডেন্টে মা বাবা দুজন মারা যায়, সেই থেকে মামা মামি আশ্রিতা হয়ে বেঁচে আছি। মামা আমাকে খুব ভালোবাসে, মামি ভালোবাসে না, লোক দেখানো ভালোবাসে। বাড়ির সম্পূর্ণ কাজ আমাকে করতে হয়। পড়াশোনায় এইচএসসি কমপ্লিট করছি, গায়ের রং শ্যামলা বর্ণে, আকর্ষণীয় শাস্ত্র অধিকারী রানী। মুখের গঠন মোটামুটি ভালো, অন্তত কারো চোখে পড়ার মতো। এইদিকে মামি মামাকে বলে আমার বিয়ে ব্যাপারে, মামা বলে পার্থ দেখার জন্য, ঘটককে বলবে। 4-5 দিন পর কলেজের সূত্রে মামা বাজারে যায়, যেখানে সেখানে ঘটক দেখতে থাকে। আমার জন্য পার্থ দেখার কথা বলে ঘটকে। প্রায় মাস খানেকের পর ভালো একটা ছেলে সন্ধান পেয়ে আমাদের বাড়িতে আসে ঘটক। তারপর মামাকে ছেলের ব্যাপারে সবটা খুলে বলে। মামা মামি দুজন পছন্দ হলে ছেলের ছবি দেখায়। ছেলের নাম জিয়ন জংকুক। ফ্যামিলিতে কেউ নেই, এক বোন এক ভাই, আর তার বোনের বিয়ে হয়ে গেছে। মা বাবা কয়েক বছর আগে মারা গেছে, প্রায় 6-7 বছর হবে। মোটে কথায় সে এখন এতিম, আমার মতো। তারপর বিয়ে তারিখ ঠিক হলো, আগামী রবিবারে আমার বিয়ে। সব শুনে মনে মনে ভাবলাম স্বামী ঘরে গেলে হয়তো একটু শান্তিতে থাকতে পারবো, কিন্তু মানুষ যা চাই তা কি পায়? সেটা নসিবে আর থাকে না। আমার সাথে তাই হলো। আজ আমার বিয়ে। অতি সামান্য আয়োজন করা হয়েছে। বিয়ের পর দুজনে পাশাপাশি বসানো হলো। তখন এক নজর জংকুককে দেখি, খুব গম্ভীর প্রকৃতির লোক, মুখে বেজার করে বসে আছে। মনে হচ্ছে এই বিয়েতে কোনো মত নেই তার। এই সময় সবাইকে বিদায় জানিয়ে শ্বশুরবাড়িতে চলে আসি। বাড়িটা দুতলা, উপরে নিচে মিলিয়ে মোট 6টা রুম আছে। রান্নাঘর, ডাইনিং রুম, বারান্দা মিলিয়ে অনেক বড় বাড়ি। কিন্তু এই বাড়িতে থাকার মতো শুধু আমি আর আমার স্বামী। আমাকে রুমে বসানো হলো। আত্মীয় স্বজন বাড়ি ভরপুর। আর আমার ননাস এক গ্লাস জুস এনে আমাকে দিয়ে বলো, খেয়ে নাও, কোনো সমস্যা হলে আমাকে বলো। আমি মাথা নেড়ে সম্মতি জানাই। এর মাঝে কয়েকবার জংকুক এসে আমাকে দেখে যায়, তবে কোনো কথা বলিনি। 12টার দিকে আমাকে বাসর করে দেয়। তার কিছুক্ষণ পর জংকুক রুমে প্রবেশ করে। দরজা লাগানোর শব্দে বুকটা ভেতরটা কেঁপে উঠলো। জংকুক এসে আমার সামনে বসে। তখন আমার হার্টবিট বেড়ে যায়। মনে মনে ভাবছি জানি না কি হবে। অচেনা জায়গায় অচেনা পুরুষের সাথে ভাসর রাত, মনে হতে অদ্ভুত লাগছে আমার। আবার রোমান্টিক ফিলস আসছে। জংকুক ধীরে ধীরে আমার ঘুমটাটা সরিয়ে বলবে, তোমাকে অনেক সুন্দর লাগছে, স্বপ্ন দেখা সেই রাজকন্যার মতো। আমার মনে রানী তুমি, তোমাকে পেয়ে আমার জীবন সার্থক। এসো আমার বুকে, এসো, তোমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিই। বসে বসে তাই কল্পনা করছি জংকুককে নিয়ে। হঠাৎ জংকুক আমার উপরে ঝাঁপিয়ে পড়লো। তৎক্ষণাৎ কল্পনা থেকে বাস্তবে ফিরি। জংকুক আমার ওপর ঝাঁপিয়ে হিংস্র বাঘের মতো যৌন লালসা চৈরতা করছে। এর প্রত্যেকটা ছোঁয়া আমাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। গায়ের কাপড় এক এক করে ঝড়পূর্বক খুলে নিচ্ছে। যাকে নিয়ে এত জল্পনা কল্পনা, সে মানুষটা এখন অমানুষে পরিণত হয়েছে। নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। মনে মনে ভেবে যাচ্ছে আর যন্ত্রণা ছটফট করছি। অচোর ধারায় চোখ জোয়ার গড়িয়ে পানি পড়ছে। এত কাতকুতি মিনকুতি তার কানে আশেপাশেও যাচ্ছে না। তার মুখে পৈশাচিক হাসি ফুটে উঠছে। মুখে যৌন চাহিদা, প্রবলতা, উত্তেজনা খেলা করছে। আমার ছটফটানি ওর চোখে পড়ছে না। প্রায় অনেকক্ষণ এভাবে যুদ্ধ করলে আমার সাথে। জংকুক তার চরিত্রটিক সাদিক করে আমার পাশে শুয়ে পড়ল। বুঝতে পারলাম সে ক্লান্ত হয়ে পড়ছে। তারপর ধীরে ধীরে নির্ধারিত প্রর্পণ করলো। কিন্তু আমি অসহায়ের মতো পড়ে আছি, দেহে উন্মুক্ত, বিশ্রহীন। কোনো রকম নিজের শরীরটা চাদর দিয়ে ঢেকে নিলাম। যে মানুষটার জন্য মনে মাঝে ভিত্তিক স্নেহ জন্ম নিয়েছিল, এখন তার জন্য সব জ্ঞানে পরিণত হলো। আমার মনে কাচের টুকরো মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এসব ভাবতে ভাবতে এক সময় ঘুমিয়ে পড়লাম। ভোরের দিক জংকুক আমার উপরে আবার ঝাঁপিয়ে পড়ল। আমার অনিচ্ছা সত্ত্বেও সে আমার সাথে সক্ষম করে। ব্যথায় যন্ত্রণায় ছটফট করছে। আমার চিৎকার 4 দেওয়ালের মাঝে ঘুরে আমার কাছেই ফিরে আসছে। জংকুকে বাধ্য হলো আমার মুখ চেপে ধরতে। এদিকে আমার অবস্থা খুবই খারাপ, আর আমি পারছি না। হাত জোড়া করে বললে, দয়া করুন আমার উপর,
আমার খুব লাগছে, আমি আর পারছি না। কে শুনে কার কথা, নিজের চাহিদা মেটায় আমার পাশে শুয়ে পড়লো। এতক্ষণে বুঝে গেছি আমি, আমার ইচ্ছে অনিচ্ছে কোনো দাম নেই ওনার কাছে। আমার চোখের পানি মূল্যহীন, আমার কপালে সুখ নেই। সকালে কোনো রকম উঠে ফ্রেশ হয়ে বসে রইলাম। সকালে নাস্তা গড়ে দিয়ে গেল একজন এসে। আমার ননাস উপরে এসে দেখে গেল সব ঠিক আছে কিনা। আমি তাকে বুঝতে দিলাম না কালকে রাতে কী হয়েছে। দুপুর 12টার দিকে জঙ্কুক ঘুম ভাঙলো। দেখে আমি বসে আছি, টেবিলে নাস্তা পড়ে আছে দেখে বুঝতে পারলো আমি খাইনি। কিছু না বলে ফ্রেশ হয়ে চলে গেল। কিছুক্ষণ পর এসে আমার সামনে চেয়ার টেনে বসলো। তারপর এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আমার দিক। আমি মেঝের দিক তাকিয়ে আছি। জঙ্কুক আমার হাতের উপর হাত রেখে বলল, সরি, আমি জানি কাল রাতে যা করছে অন্যায় করছে। আসলে আমার মাথা ঠিক ছিল না। আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমাকে মাফ করে দাও। আমি কিছু না বলে মাথা নিচু করে বসে আছি। চোখ থেকে টপ টপ জল পড়ছে। জঙ্কুক বলে, এখন কান্না করে কি আছে? স্বামী স্ত্রী মাঝে এমন হয়ই। প্রথম দিন হয়তো একটু ব্যথা পাইছো, পরে দেখবে ঠিক হয়ে যাবে। এখন চোখের পানি না ফেলে এসো নাস্তা খেয়ে নাও। আমি তারপর চুপ করে বসে আছি। জঙ্কুক বসা থেকে দাঁড়িয়ে টেবিলে চাপড় দিয়ে বলল, হয়েছে কি, কথা কানে যায় না? নাস্তা খেতে বলছি। হঠাৎ এমন করার ফলে আমি ভয় পেয়ে চমকে উঠলাম। জঙ্কুকের মুখের দিক তাকিয়ে দেখি আগের দৃষ্টি আমার দিক তাকিয়ে আছে। আমি দেখে চুপচাপ খেতে বসলাম। জঙ্কুক বলল, আর একটা কথা, আমার সামনে ন্যাকা কান্না করা যাবে না। যখন যা বলবো তাই চুপচাপ করে যাবে, কথাটা যেন মনে থাকে। এই বলে নাস্তা খেয়ে বেরিয়ে গেল। বুঝলাম আমার চোখের পানি কোনো মূল্য নেই ওর কাছে। নাস্তা প্লেট নিতে এসে আমার ননাস আমাকে দেখে বুঝতে পারলো। সে আমাকে বলে, আমার ভাই একটু জেদি প্রকৃতিক, ও যা বলে তাই শুনে চলো, তা না হলে কি করে বসবে কোনো ঠিক নেই, একটু মানিয়ে চলার চেষ্টা কর। এই বলে চলে গেল। বিয়ের পরের দিন সে আমার সাথে না থেকে বাইরে ঘুরছে। এখন রাত 12টা বাজে, কিন্তু জঙ্কুক এখনও আসেনি। আমি না খেয়ে বসে আছি। আমার ননাসের নাম জিমি, তিনি আমার থেকে বড় দেখে আমি আপা বলেই ডাকি। আপু আমাকে বলে, তুমি খেয়ে শুয়ে পড়ো, ভাই আসতে দেরি হবে। ওনার কথা মতো আমি ঘুমিয়ে পড়ি, কিন্তু খাইনি। রাত 1টা বাজে। জঙ্কুক এসে দেখে আমি ঘুমিয়ে পড়ছি। সে দেখে আমার উপর রেগে গেল। আমাকে ঘুমন্ত অবস্থায় চুলে মুঠি ধরে টেনে উঠাই। হঠাৎ চুলে ব্যথা পাচ্ছি দেখে ঘুমটা ভেঙে যায়। দেখি জঙ্কুক আমার চুলে মুঠি ধরে টানছে। আমি জেগে উঠতে জঙ্কুক বলে, তুই জানিস আমি বাইরে? আমার জন্য ওয়েট না করে খেয়ে ঘুমাইছো? কোন সাহসে? উত্তর দে। আমি আপনার কথা বলতে চেয়েও বলতে পারলাম না, চুপ করে রইলাম। জঙ্কুক আবার জিজ্ঞেস করলো, কি উত্তর দিচ্ছিস না কেন? আমি বললাম, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন, আর কখনো এমন ভুল হবে না। জঙ্কুক আমাকে ছেড়ে দিয়ে বলল, আজকের মতো মাফ করে দিলাম, আর যেন ভুল না হয়। এখন যা, আমার জন্য খাবার গরম করে নিয়ে। আমি কোনো কথা না বলে খাবার গরম করতে চলে গেলাম। খাবার খেতে বসে আমাকে জিজ্ঞেস করলো, তুমি খেয়েছো? আমি একটু অপ্রস্তুত হয়ে তাকিয়ে আছি। কখনো তুমি কখনো তুই, কনফিউজ হয়ে যাচ্ছি আমি। আমি চুপ দেখে বলল, কি হলো, কথা বলছো না কেন? তুমি খাইছো? আমি বললাম, না, খিদে নেই আমার। জঙ্কুক বলল, খিদে না থাকলেও খেয়ে নাও। এই কথাতেই বসে পড়লাম খেতে, কারণ ওর কথা না শুনলে কপালে দুর্গতি আছে। খাবার শেষ করে জঙ্কুকের রুমে গিয়ে শুয়ে পড়ল। আমি জুটা প্লেটগুলো কিচেনে রেখে হাত ধুয়ে চলে আসি রুমে। দেখি জঙ্কুক চোখ বন্ধ করে শুয়ে আছে। মনে মনে ভাবলাম হয়তো ঘুমিয়ে পড়ছে। এটা ভেবে আমি ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম। আমার ধারণাকে ভুল প্রমাণিত করে হঠাৎ কিছু না বলেই কাল রাতের মতো আমার উপর চড়ে বসে। খানিকের জন্য আমি চেতনাহীন হয়ে পড়ি। জঙ্কুক একে এক শরীরে কাপড় খুলতে থাকে। আমি স্তম্ভ ফিরে পেয়ে বললাম, আমার শরীর ভালো না, আজকে না করলে নয়। জঙ্কুক বলল, আমার প্রতি রাতে তোমার শরীর চাই। আমি বললাম, আমি ব্যথা পাচ্ছি। জঙ্কুক বলল, প্রথম একটু ব্যথা পাবে, পরে ঠিক হয়ে যাবে। এখন নতুন তুমি, তাই চুপ শুয়ে থাকো, আমাকে বাধা দিও না। মনে মনে ভাবছি, কালকে দেওয়ার গায়ে এখনও শুকেনি, আজ আবার না জানি কোন পাপে শাস্তি দিচ্ছে। এই লোকটা কি আমার কষ্টটা বুঝতে পারছে না? আজ কাল রাতে মতো ছিঁড়ে ছিঁড়ে খেলো আমাকে। মনে ভেবে নিলাম, এ আমার নিয়তি। সেদিন রাতে বাধা দিয়ে নিজেকে বাঁচাতে পারলাম না। একটা মেয়ে স্বামী ঘরে কেন আসে? স্বামী হাতে ধরে, স্বামী ভরসা, বাপের ঘর ছেড়ে শ্বশুরবাড়ি আসে, কিন্তু সেই স্বামী যদি নিজে রক্ষার জায়গায় বক্ষ হয়ে ওঠে, সেই জায়গায় স্বামী অত্যাচার ছাড়া সুখ কোনোদিনই জুটবে না। এটা মেয়ে কত স্বপ্ন থাকে স্বামীর ঘরে, কিন্তু তার স্বপ্ন স্বপ্নেই রয়ে যায়, সেটা আর পূরণ হয় না। পরের দিন সেই কাণ্ড। ঘুম থেকে উঠে আমার কাছে ক্ষমা চাই, কিন্তু লাভ কি? দিনে ক্ষমা আর রাতে অত্যাচার। এত জুতা মেরে গরুদান করা হলো। সেই দিন আমার
ননাস ওনার শ্বশুরবাড়িতে ফিরে গেল। বাড়ির সব দায়িত্ব আমাকে বুঝিয়ে দিয়ে গেল। জঙ্কুক বলে গেল আমার খেয়াল রাখতে, কিন্তু জঙ্কুক আরও ক্ষিপ্ত হয়ে উঠল। জানি না আমার উপর এত ক্রোধ কেন ওনার। রাতে বিছানায় শরীরে অত্যাচার, দিনের বেলা বাড়ি সম্পূর্ণ কাজ। তার উপর একটুখানি ভুল হলে গায়ে হাত তুলতে দুবার ভাবে না। এখন আমার গা হয়ে গেছে এই অত্যাচার সইতে সইতে। বিয়ে 1 বছর হয়ে গেল, প্রতিদিন আমার প্রতি অত্যাচার বাড়ছে বই কমছে না। মাঝে মাঝে ননাস এসে দেখে যায় আমাকে, সাথে ওনার হাজব্যান্ড আসে। জঙ্কুক এখন ওনাদের সামনে আমাকে মারতে দুবারও ভাবে না। সেটা দেখে দুলাভাই আপুকে বলল, এভাবে চলতে দেওয়া যাবে না। এমন করে যদি অত্যাচার করে তাহলে তো 2 দিন মরে যাবে মেয়েটা। আমাদের কিছু একটা বলতে হবে। আপু বলে, আগে বুঝে দেখি, যদি কাজ না হয় তাহলে দেখা যাবে। সে অনুযায়ী জঙ্কুককে ওনাদের বাড়িতে ডেকে বোঝানো হয়। দেখে ভাই, তুই যা করছিস একদমই ঠিক করছিস না। মেয়েটার স্বামী ঘরে এসেছে একটু সুখ শান্তিতে থাকার জন্য, স্বামী ভালোবাসা পাওয়ার জন্য। তুই এখন ছোট না বড় হয়েছিস, বুঝতে শিখেছিস, তাই বলছি নিজে শুধরে নে। দেখ, আমিও একটা মেয়ে, আমিও স্বামী সংসার করি। তোর দুলাভাই আমাকে কত খেয়াল রাখে, কোনো কিছু করার আগে আমাকে জিজ্ঞাসা করে তারপর করে। আমাকে সম্মানের সাথে রেখেছে। মেয়েটা এমনিতেই এতিম, মা বাবা ভালোবাসা কী জিনিস পায়নি। তোর কাছে এসেছে, একটু ভালোবাস না, একটু ভালোবাসা দে, তাহলে বেচারি কোথায় যাবে বল একটু। আরে অনেক কথা বুঝালো, কিন্তু জঙ্কুকের মনে মনে ক্ষিপ্ত হলো আমার উপর। সে মনে করছে আমি আপুকে কিছু বলছি, তাই কিছু না বলে সেখান থেকে চলে আসে। বাসায় এসে আমাকে কিছু না বলে খুব মারে। আমি কিছুই বুঝতে পারলাম না কেন মারছে। মনে সাহস নিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি আমাকে কেন মারছেন? আমি কি অন্যায় করছি? জঙ্কুক বলল, আমার কাছে কফিও চাচ্ছিস? এই বলে ধাক্কা মেরে আমাকে মেঝেতে লুটিয়ে পালিয়ে দিই। তারপর প্যান্টের বেল্ট খুলে ধীরে ধীরে আমার কাছে এগোতে থাকে। আমি একটু একটু করে পেছোতে থাকি, হাত জোর করে অনুরোধ করি, দোহাই লাগে আপনার কাছে, আমাকে মারবেন। জানি না আমি কি অন্যায় করছি, তারপর আমি ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করে দিন। কে শোনে কার কথা? জঙ্কুক মুখে একটা বাঁকা হাসি খেলে যায়। তারপর বেল্ট দিয়ে খুব জোরে মারলো। আমি নিতর হয়ে পড়ে আছি। জঙ্কুক ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়লো। এদিকে জিমিন আপু ভাবছে ভাইয়ে সব বুঝে বললাম। আদতে সে আমার কথা বুঝছে তো, নাকি তের উপর কিছু করছে? ওনার মন মানছে না, তাই ছুটে এলো দেখার জন্য। এসে যা দেখে তা তিনি খুব ঘাবড়িয়ে যায়। ভাইয়ের প্রতি খুব রাগ ওনার। সোজা ভাইয়ের কাছে এসে একটা কষিয়ে থাপ্পড় মারে। ভাইকে বলে, তুই এটা কি করলি? মেয়েটাকে এবার মারলি কেন? তোকে আমার ভাই বলতে ঘেন্না হচ্ছে। এই বলে তিনি আমাকে অন্য রুমে নিয়ে চলে গেল। বড় বোনের থাপ্পড় খেয়ে ওইখানে আহম্মকের মতো বসে আছে। তারপর জিমিন আপু কয়েকদিন থেকে আমাকে সেবা করে। ধীরে ধীরে আমিও সুস্থ হয়ে উঠি। এই 1 সপ্তাহ জঙ্কুক আমার কাছে আসা সাহস পায়নি, শুধু পর্দা আড়াল থেকে আমাকে দেখে চলে যায়। জিমিন আপু মনে মনে ভাবে, এভাবে বুঝিয়ে হবে না, অন্য পথ অবলম্বন করতে হবে। আমি সুস্থ হওয়ার পর জিমিন আপু চলে যায়। জঙ্কুক সেই আগের রূপে ফিরে আসে। জঙ্কুক নিজে বোনের খুব ভালোবাসে। প্রত্যেক সপ্তাহে একবার বোনকে দেখতে যায়। আমাদের বিয়ের পরেও ব্যতিক্রম হলো না। আজ বিকেলে দিক গেল, জানি না সেখানে গিয়ে জঙ্কুক কী দেখলো। ওইখান থেকে আসার পর থেকে ওর মন খারাপ, রাতে না খেয়ে শুয়ে পড়ে। ব্যাপারটা আসলে কি বুঝতে পারছি না, তাই চুপ করে রইলাম। জঙ্কুক তার পরের দিন আবার যায়, তবে আমি জানি না। পরে জানতে পারি এভাবে 2-3 সপ্তাহ বারবার যাতায়াত করছে। আর জিমিন আপু এখন আমাদের বাড়িতে আসে না। আমিও জিজ্ঞাসা করতে সাহস পাচ্ছি না জঙ্কুককে। এমনিতেই ওনার মন মানসিকতা ঠিক নেই, সবসময় কী যেন চিন্তা করে। অফিসে কি কোনো সমস্যা হয়েছে তাও জানি না, তবে জঙ্কুকের আগে থেকে অনেক শান্ত হয়ে গেছে। একদিন বিকেলে বাইরে থেকে ফিরে রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দিই। চোখ মুখ লাল হয়ে আছে, যত সম্ভব আমি যতটুকু জানি কান্না করেছে। ব্যাপারটা দেখে আমার কাছে খারাপ লাগলো। যতই হোক, খারাপ হোক, আমার স্বামী হয়, পুরুষ লোক এত সহজে কান্না করে না। নিশ্চয়ই জঙ্কুক পরে কোনো আঘাত পেয়েছে। আমিও পেছু পেছু গিয়ে দরজায় এসে দাঁড়িয়ে দরজা করা নাড়তে লাগলাম। কি হয়েছে আপনার? দরজা খুলুন, এখন চুপ করে থাকবেন না, দয়া করে দরজাটা খুলুন। কিছুক্ষণ দরজা আঘাত করার পর জঙ্কুক খুলে দেয়। দেখি ও কান্না করছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপনার? কান্না করছেন কেন? জঙ্কুক আমার দিক তাকিয়ে আছে, কিন্তু আমার প্রশ্নের উত্তর দিচ্ছে না। আমি একবার সাহস করে ওর দিকে হাত বাড়িয়ে বলি, কি হয়েছে? আবার কি কোনো সমস্যা হয়েছে? হয়নি তো? এই কথা বলার সাথে সাথে জঙ্কুক আমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। ভাগ্যিস পেছনে দরজা ছিল, তা না হলে আমি পড়ে যেতাম। জঙ্কুক সুঠাম দেহহীন যুবক, ওর সামনে আমি কিছুই না। আমি ধীরে ধীরে ওকে জড়িয়ে ধরি। বিয়ের পর এই প্রথম আমি জঙ্কুককে জড়িয়ে ধরি এবং ওর হাত ধরছি। আমি বললাম, আপনি
আপনি শান্ত হন, শান্ত হন। এভাবে কান্না করলে কিছু সমাধান হবে না। কি হয়েছে আগে একটু খুলে বলুন। অনেকক্ষণ পর একটু স্বাভাবিক হলো জঙ্কুক। আমি তাকে ধরে নিয়ে সোফায় বসিয়ে এক গ্লাস পানি এগিয়ে দিই। আমার হাত থেকে পানি নিয়ে এক চুমুকে শেষ করে এবার আমি মেঝেতে বসে ওর হাত ধরি, কারণ আজ পর্যন্ত ওর পাশাপাশি বসার অধিকার পাইনি। আমি বললাম, কি হয়েছে খুলে বলবেন? জঙ্কুক বলল, আমি খুব খারাপ তাই না? এই প্রশ্নে কি উত্তর দেব আমি? তা আমার মাথা নিচু করে আসছে। জঙ্কুক আবার বলল, আমি কি খুব খারাপ? আমি জানি প্রতিনিয়ত তোমাকে কষ্ট দিয়ে আসছি, তোমার উপর অত্যাচার করছি, তার প্রতিফল স্বরূপ আজকে আমার বোনকে সেই একই লাঞ্ছনা সহ্য করতে হচ্ছে। এইদিকে আমি তোমাকে অত্যাচার করছি, অন্যদিকে আমার দেখা দেখে আমার দুলাভাই আপুকে অত্যাচার করছে, খারাপ ব্যবহার করছে, বাড়ির সব কাজ আপুকে দিয়ে করে। দুলাভাই গায়ে হাত তুলে আমার বোনটার। আমি ভাই হয়ে শুধু দেখে যাচ্ছি, কিন্তু কিছু করতে পারছি না। কেন জানি আমার দুলাভাই বলে, তুই যদি তোর বউকে অত্যাচার করতে পারিস তাহলে আমি কেন পারবো না? আমার বোন আজকে আমাকে কি বলছে জানো? আমার জন্য নাকি ওর স্বামী খারাপ হয়েছে। আমাকে বলে, তুই বেঁচেছিলি কেন? জন্মের সময় মরে যেতে পারলি না? তাহলে হয়তো আমার এই দিন দেখতে হতো না। তুই একটা অমানুষ। আরও অনেক কথা বলছে যা আমি বলতে পারবো না। আমার খুব কষ্ট হচ্ছে। কেউ যদি আমাকে মারতো তাহলে মনে হয় এত কষ্ট হতো না। আপুর কথায় আমার যতটা কষ্ট হয়েছে। আমি এক অপরাধী তোমার কাছে। তুমি পারবে আমাকে শাস্তি দিতে? সত্যি বলছি, যা শাস্তি দিবে তা মাথা পেতে নেব। তবে একটা অনুরোধ, তুমি আমাকে ছেড়ে যেও না। এতক্ষণ আমি মেঝের দিক তাকিয়েছিলাম। ওর কথা শেষ হতেই ওর দিক তাকায়। ততক্ষণ ওর চোখ কষ্ট করে পড়ছে। আমার এইভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, কি হলো তোমার? অপরাধীকে শাস্তি দেবে না? আমি বললাম, যা হওয়ার সব আমার নিয়তি, আমার ভাগ্য। আপনি আমার স্বামী, নিজের ভুলটা বুঝতে পারছি, সেটা আমার জন্য অনেক বেশি। জঙ্কুক বলে, না না, এটা হতে পারে না। তুমি আমাকে শাস্তি দাও। অপরাধীকে শাস্তি দিতে হয়, তুমি আমাকে শাস্তি দাও যেভাবে আমি তোমাকে দিয়েছি। আমি বললাম, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, তাহলে শাস্তি কেন উপেক্ষা দেব? হ্যাঁ, আমি তখন জঙ্কুকের হাত ধরে আছি। এবার জঙ্কুক আমার হাত শক্ত করে ধরে বলে, সত্যি বলছো? আমি বললাম, হ্যাঁ সত্যি বলছি। জঙ্কুক বলে, তাহলে নিচে বসে আসো কেন? উপরে বসো। আমি বললাম, আমি এখানে ঠিক আছি। আমার কথা শেষ না হতে দিয়ে জঙ্কুক আমাকে টেনে ওর কোলে বসিয়ে দিয়ে তারপর দু হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে। আমি বললাম, কি করছেন? আমি সোফায় বসছি, ছাড়ুন। জঙ্কুক বলল, কেন এখানে ভালো লাগছে না? আমি বললাম, ঠিক তা না। জঙ্কুক বলল, তাহলে কি? এই বলে আমাকে কিস করে। তবে আজকে ছোঁয়ায় ভালোবাসা আছে, যেটা আমাকে রগে রগে বয়ে যাচ্ছে। জঙ্কুক বলে, আমাকে জড়িয়ে ধরো। আমি ওর মতলব বুঝতে পারলাম। বললাম, একটা কথা বলার ছিল, যদি আপনি কিছু না মনে করেন। জঙ্কুক বলে, বলো না, কি কথা? আমি সব কিছু শুনছি। কিছু মনে করবো না। তোমার যা মন চায় তুমি তাই বলো। চলুন না আপাদের বাসা যাই। জঙ্কুক বলে, বেশ চলো। কথাটা শেষ হয়নি, ঠিক তখনই বাড়ি ভেতরে প্রবেশ করে জিমিন ও দোলাভাই। আমি তখন জঙ্কুকের কোলে বসে আছি আর ও আমাকে জড়িয়ে ধরে আছে। ওনাদেরকে দেখে আমি লজ্জা পেলাম, তাড়াতাড়ি উঠে অন্য রুমে চলে গেলাম। আসলে সদর দরজা খোলা ছিল, তাই ওদের প্রবেশ করতে কোনো সমস্যা হয়নি। দোলাভাই বলে, মান অভিমান পাল্লা শেষ হলো, আর একটু বাকি আছে। জঙ্কুক দুলাভাইয়ের উপর এমনিতেই নাড়া ছিল, তাই কোনো রকম প্রত্যুত্তর করল না। জিমিন আপু বলল, তোর দুলাভাই আর আমি কেমন অভিনয় করলাম বলতো দেখি? জঙ্কুক বলে, মানে কিসের অভিনয়? জিমিন আপু বলল, তোকে সোজা করার জন্য আমরা এই অভিনয়টা করছি। এতদিন যা দেখে আসছিস এগুলো সব অভিনয়, তোর দুলাভাই প্ল্যান করছে, আমি শুধু পাশে ছিলাম। জঙ্কুক অবাক হয়ে বলে, তার মানে তোমাদের সংসারে ঝামেলা নেই? দুলাভাই তোমাকে মারে না, এমনি তুমি আমাকে বকলে, এগুলো সব অভিনয় ছিল? দুলাভাই বলে, একদম ঠিক, তোমাকে লাইনে আনার জন্য এই পথটা খোলা ছিল, কারণ তুমি তোমার বোনকে খুব ভালোবাসো। তুমি যে নিজের ভুলটা বুঝতে পারছো সেটা অনেক বেশি। আমরা চাই তোমাদের মতো তোমরা দুজন সুখে শান্তিতে থাকো, একে অপরকে ভালোবাসে সারা জীবন কাটিয়ে দাও। তাই বাধ্য হয়ে এটা করলাম। আর এখন যাই পরে আসবে, এখন তুমি তোমার বউকে ভালোবাসো, ঠিক আছে ভাই? আমরা গেলাম। এই বলে ওনারা দুজন চলে গেল। আমি লজ্জায় ওনাদের সামনে আসিনি। জিমিন আপু চলে যাওয়ার পর জঙ্কুক আমাকে ডেকে আমি আসতেই জঙ্কুক আমাকে জড়িয়ে ধরে বলো, দুলাভাই বলছে তোমাকে ভালোবাসতে, এখন তুমি বলো তোমাকে ভালোবাসবো। এই মানুষটা কিন্তু তোমাকে অনেক কষ্ট দিয়েছে, ভেবে দেখো আমাকে ভালোবাসা যায়? আমি বললাম, যাবে না কেন, খুব করে যাই। এই বলে আমি ওনাকে জড়িয়ে ধরি। জঙ্কুক বলে, সত্যি তুমি আমায় ভালোবাসো? আই লাভ ইউ, আই
লাভ ইউ টু এই বলে আমাকে কিস করতে থাকে। তারপরে একে অপর ভালোবাসা উজাড় করতে দিলাম। কিছু মানুষ আছে না, এমনই হয়, যার বউকে অনেক অত্যাচার করে মানুষই মনে করে না, আবার কিছু মানুষ এমনও আছে যারা বউকে খুব ভালোবাসে, খুব কেয়ার করে। এটাই জীবনে ভালো মন্দ মিলিয়ে জীবন সংসার। আজকে গল্প এখানে সমাপ্ত। বাই বাই।